আলাইকুম। আমি ডাক্তার হুমায়রা বিনতে নাসির আজকে এক্সিস মেডিকেল স্কুল আয়োজিত গাইনোকোলজি রিভিউ ক্লাস 3 নিয়ে এসেছি। আজকে আমার টপিক অ্যাবর্শন এবং সার্ভাইকাল ইনকম্পিটেন্স। গত ক্লাসে আমরা পড়েছিলাম সিমটমস অফ গাইনোকোলজিক্যাল ডিজিজেস। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ছিল ব্লিডিং ইন আর্লি প্রেগন্যান্সি, তার মধ্যে একটা টপিক অ্যাবর্শন। এটা আসলে যেরকম অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার হলে, তেমনটাই কিন্তু বাস্তবেও ক্লিনিক্যাল প্র্যাকটিসও খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেক বেশি মানুষ রিপ্রোডাক্টিভ এজ ফিমেলের প্রায় সবারই ম্যাক্সিমাম সবারই হিস্ট্রি থাকবে কোনো না কোনো একটা অ্যাবর্শন, এমআর এরকম কিছু। তো এটা আমাদের জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পরীক্ষায় তো অ্যাবর্শন থেকে যে কোনোভাবেই হোক কোনো না কোনো কোয়েশ্চেন আসবেই। সেটা হয় রিটেনে একদম বড় কোয়েশ্চেন, অথবা কোনো শর্ট নোট, অথবা এমসিকিউ তো আসবেই। অসপি সব কিছু মিলে অ্যাবর্শন টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। কার্ড কোয়েশ্চেন যদি তোমরা দেখো ভাইভাতে, তাহলে দেখবে যে প্রায় প্রতিটা কার্ড কোয়েশ্চেনে, ম্যাক্সিমাম কার্ড কোয়েশ্চেনে অ্যাবর্শন নিয়ে কোনো না কোনো কোয়েশ্চেন আছে। সো এটা একটু ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে শুরু করছি। প্রথমেই অ্যাবর্শন জানতে হবে যে হোয়াট ইজ অ্যাবর্শন। তো অ্যাবর্শন কি এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা আসলে কিছু ট্রাইমেস্টারে ভাগ করি। যেমন প্রথম সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, তারপর 13 থেকে 28 সপ্তাহ পর্যন্ত আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 29 থেকে রেস্ট মানে হচ্ছে 40 উইকস পর্যন্ত আমরা বলি থার্ড ট্রাইমেস্টার। তো এই 28টা আসলে একটু ইম্পর্টেন্ট, কারণ এই 28 উইকসকে আমরা সাধারণত ভায়াবল এজ বলে থাকি। যদিও এখন ভায়াবল এজটা আরও বিভিন্ন উন্নতি বা আরও অনেক টেকনোলজির কারণে ভায়াবল এজ এখন আরও অনেক আগেই, আরও অনেক কম সপ্তাহে আমরা আসলে বাচ্চাকে বাঁচাতে পারি, 22 বা এরকম। কিন্তু 28 উইকসটাকে আমরা এখনও ভায়াবল এজ হিসাবেই ধরে রেখেছি। তো এই 28 উইকসের আগে আসলে যদি কোনো ব্লিডিং ইন প্রেগন্যান্সি হয়, যদি সেটা একটোপিক আর মোলার না হয়, তাহলে আমরা সেটাকে অ্যাবর্শন বলি। আর 28 উইকসের পরে সেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ। সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অবস্টেট্রিক্স রিভিউর সময় জানতে পারবো। আচ্ছা, তো অ্যাবর্শনের আমি বলে দিলাম একটা পয়েন্ট যে 28 উইকসের আগে যদি কোনো ব্লিডিং হয়, তাহলে কি হবে ডেফিনেশনটা? Interruption of pregnancy before 28 weeks of pregnancy by any method. কি মেথড আছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। তাহলে কি 28 উইকসের আগে যদি প্রেগন্যান্সি কোনোভাবে ইন্টারাপ্ট করা হয়, তাহলে সেটাকে আমরা অ্যাবর্শন বলবো। সহজ একটা ডেফিনেশন। আচ্ছা, এরপরে যেটা আসবে যে অ্যাবর্শনের যে প্রোডাক্ট, সেটাকে আমরা কিন্তু অ্যাবর্টাস বলি। আর আসবে যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন, যে ক্লাসিফিকেশন অফ অ্যাবর্শন বা টাইপস অফ অ্যাবর্শন। এটাতে কি আমরা বলবো যে আমরা এভাবে ভাগ করে বলতে পারি যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন আর হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শনের মধ্যে আমার কি থাকতে পারে? থ্রেটেন্ড অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, কমপ্লিট, ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেপটিক অ্যাবর্শন। ক্লিনিক্যালি এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসতেছে আমার ইনডিউসড অ্যাবর্শন। ইট মে বি লিগাল অর মে বি ইলিগাল। লিগালটাকে কিন্তু আমরা আবার অনেক সময় মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিও বলে থাকি। আচ্ছা, তারপরে যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে কজেস কি, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাবর্শন। আচ্ছা, এটা অনেকভাবে আসতে পারে কোয়েশ্চেনটা। একটা আসতে পারে যে একদম ইন জেনারেল, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাবর্শন, এইভাবে। আবার অনেক সময় আসতে পারে এইভাবে যে কজেস অফ অ্যাবর্শন ইন ফার্স্ট ট্রাইমেস্টার। আমরা জানি 1 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত, সেই সপ্তাহের মধ্যে এইটুকু সময় যেসব অ্যাবর্শন হয়, তাহলে আমরা তাদেরকে বলবো ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, অথবা মিড ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন। মিড ট্রাইমেস্টার কোনটা হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে মিড হবে সেকেন্ড ট্রাইমেস্টার এটি। আচ্ছা, এখন আমরা জানি যে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শনের কজ কি হতে পারে। আচ্ছা, এখানে আমরা প্রথমেই জানবো যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, এইটার জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে। যেমন কি আমরা জানি আমরা পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে যে মোনোজোমি, ট্রাইজোমি, এরকম কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস হয়। তো মোনোজোমির একটা এক্সাম্পল হতে পারে ডাউন সিনড্রোম, ট্রাইজোমির একটা এক্সাম্পল হতে পারে টার্নার সিনড্রোম। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চাগুলো অনেক সময় ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যায়।
আর তারপরে আসতেছে আমার জেনেটিক ফ্যাক্টরস, এটা 50% কেস আসলে রেসপন্সিবল থাকে ফর ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন। তারপরে আছে এন্ডোকাইন ফ্যাক্টরস বা এন্ডোকাইনোপ্যাথি। আচ্ছা, এটার মধ্যে কি কি আছে? লুটিয়াল ফেজ ডিফেক্ট অথবা কর্পাস লুটিয়াল ডেফিসিয়েন্সি। আমরা পড়েছিলাম আগের ক্লাসগুলোতে যে কর্পাস লুটিয়াম দুই ধরনের হয়, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন আর কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। যদি ফার্টিলাইজেশন হয়ে যায় তাহলে এই কর্পাস লুটিয়ামটাই কি করে, আমার প্রেগন্যান্সিকে মেনটেন করে 3 মাসের জন্য, যতদিন না প্লাসেন্টা তৈরি হয়। এবং কর্পাস লুটিয়ামের কাজ কি? সে হচ্ছে প্রজেস্টেরন রিলিজ করে এবং এই প্রজেস্টেরনটাই আমার প্রেগন্যান্সিটাকে মেনটেন করতেছে। এখন যদি আমার কর্পাস লুটিয়াল ডিফেক্ট থাকে তাহলে যেটা হয়, প্রজেস্টেরনটা সিক্রেশন ভালোভাবে হয় না, আলটিমেটলি আমার প্রেগন্যান্সি মেনটেন হতে পারে না এবং অ্যাবর্শন হয়ে যায়। এছাড়া আমার আছে থাইরয়েড অ্যাবনর্মালিটিস, যেমন সাধারণত হাইপোথাইরয়েডিজমে অ্যাবর্শনটা বেশি হয়। এছাড়া হতে পারে কোনো ইনফেকশন, আমরা যেমন টর্চ ইনফেকশনটা পড়েছি সবাই মোটামুটি, তো সেই ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়। তারপর যদি ডায়াবেটিস থাকে, খুব বেশি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, আর কিছু ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, অটোইমিউন, অ্যালোইমিউন ডিজিজ, যেমন একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ আছে, আমরা বলি সেটাকে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। ঠিক আছে, এই ডিজিজে যেটা হয় যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি তৈরি হওয়াতে এরা প্লাসেন্টার সাথে অ্যান্টিবডিগুলা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে ফেলে, আলটিমেটলি থ্রম্বোসিস করে ফেলে ইউটেরো প্লাসেন্টার সার্কুলেশন যে ভাস্কুলার বেড আছে সেখানে। এতে করে কি হয়, সার্কুলেশনে যদি একটা থ্রম্বাস ফর্মেশন হয়ে যায় তাহলে তো সেটা আটকে দেয়, তখন সার্কুলেশনটা ভালোভাবে মেনটেন হয় না। যে ফিটাসটা বা যে জাইগোটটা ফর্ম হয়েছে সেটা যদি ব্লাড সাপ্লাই না পায় তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা আসলে বেঁচে থাকতে পারে না, সেটা অ্যাবর্শন হয়ে যায়। আচ্ছা, তো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম কিন্তু মোটামুটি এখন বেশ কমন। আসলে দেখা যায় যে পেশেন্ট কমপ্লেন করে তার রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে, তার 2বার 3বার 4বার অ্যাবর্শন হয়েছে, কোনো কজ খুঁজে পাওয়া যায় না। আলটিমেটলি ভালোভাবে ডায়াগনোসিস করতে গেলে দেখা যায় যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। তো এই জন্য আমরা আসলে 2-3বার অ্যাবর্শন হলে পেশেন্টকে আমরা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট আর অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি এই টেস্টগুলো করতে দিই, তখন ওইখানে দেখা যায় যে পজিটিভ আসলে বোঝা যায় যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, তখন সেভাবে আমরা হচ্ছে একটা জেনারেল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা সেটাকে হচ্ছে ট্রিট করি। আচ্ছা, তারপর হচ্ছে কজেস অফ মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন, সেটা কি হইতে পারে? আচ্ছা, এখন যেগুলো পড়লাম এইখানে মিড ট্রাইমেস্টারের প্রথম যে কজ আমরা 2 ভাগে ভাগ করে ফেলতে পারি, সেটা হচ্ছে কি যে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস আর আদার্স। অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিসের মধ্যে কি হইতে পারে, একটা আমরা পড়েছিলাম প্রথম দিনই যে কিছু মুলেরিয়ান ফিউশন ডিফেক্ট আছে। এটার মধ্যে কি আছে, সেটা হচ্ছে যে বাইকর্নুয়েট ইউটেরাস, সেপ্টেট ইউটেরাস, ডাইডেলফিস ইউটেরাস, আর হতে পারে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। আচ্ছা, এখন সেপ্টেট ইউটেরাসের সমস্যাটা কি? আমরা সেদিন পড়েছিলাম যে সেপ্টেট ইউটেরাস মানে হচ্ছে একটা মাঝখানে সেপ্টাম থাকবে। এখন এই সেপ্টাম থাকে আর হচ্ছে সেপ্টামটাই অনেকটা অংশ নিয়ে নেয়। আবার যে এন্ডোমেট্রিয়াম থাকে সেটাও একটু থিন হয়, খুব বেশি ঠিক থাকে না। এতে করে যেটা হয় যে প্লাসেন্টা, আমরা তো জানি যে কি হয় যে যেই প্রোডাক্টটা, যেই জাইগোটটা আলটিমেটলি ফার্টিলাইজেশন হয়ে সে হচ্ছে চলে আসে মায়োমেট্রিয়ামে, এসে সেখানে সে ইমপ্ল্যান্ট হয়। কিন্তু এখন এখানে দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামটা এত থিন থাকার কারণে এই মায়োমেট্রিয়ামে ওই ফিটাস বা জাইগোট যেটা, সেটা ইমপ্ল্যান্টেশনটা প্রপারলি হয় না। তো এই কারণে আলটিমেটলি অ্যাবর্শন হয়। আর বাইকর্নুয়েট বা ডাইডেলফিস ইউটেরাসগুলোতে দেখা যায় কি অনেক সময় স্পেস বেশি থাকে না, ইমপ্ল্যান্টেশনের সমস্যা তো হয়ই অনেক সময়, আবার অনেক সময় ইমপ্ল্যান্টেশনটা যদি হয়ও পরে দেখা যায় যে ফিটাসটা যে গ্রো করতেছে সেটাও আসলে গ্রো করতে পারে না, এসব কারণে অ্যাবর্শন হয়। এছাড়া আরেকটা সমস্যা আছে যেটা হচ্ছে ইউটেরাইন সাইনেকিয়া। ইউটেরাইন সাইনেকিয়া মানে আমরা পড়েছিলাম যে হচ্ছে কি যে অ্যাডহেশন হয় এবং আলটিমেটলি মানে কোনো ফাংশনাল এন্ডোমেট্রিয়ামই থাকে না, এই জন্য মানে ফিটাস ইমপ্ল্যান্টই করতে পারে না, জাইগোট যেটা সেটা ইমপ্ল্যান্টই করতে পারে না, অ্যাবর্শন হয়ে যায়। আচ্ছা, এছাড়া হইতে পারে যদি কোনো ইউটেরাইন ফাইব্রয়েড, যেমন যদি ইন্ট্রামুরাল কোনো ফাইব্রয়েড থাকে, এছাড়া সিফিলিস একটা ইনফেকশাস ডিজিজ, ম্যাটার্নাল মেডিকেল ইলনেস, যেমন মায়ের যদি কোনো হার্ট ডিজিজ থাকে, হেমোগ্লোবিনোপ্যাথি, সিকল সেল অ্যানিমিয়া এসব থাকে। এবং অনেক সময় দেখা যায় আনএক্সপ্লেইনড থাকে 40-60% কেসে। আবার যদি মা, অনেক সময় দেখা যায় কি মা হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগস পায়, সেগুলোও কিন্তু অনেক সময় এই মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন করে। আচ্ছা, এখন আমরা প্রথমে পড়েছিলাম যে অ্যাবর্শনের টাইপস কি কি আছে।
এর মধ্যে আমরা তাহলে এখন অ্যাবর্শনটা আসলে এগুলা তো আসি, তারপর আসে খুব ডিটেলসে প্রতিটা মানে কিভাবে ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট এগুলা হচ্ছে আলাদা আলাদা করে আসে, ভাইবাতেও আসে, রিটেনেও আসে, সব জায়গায় আসে, অস্পিতেও আসে। তো এখন হচ্ছে আমরা প্রথমে শুরু করি ইনকমপ্লিট অ্যাবর্শন দিয়ে। ইনকমপ্লিট নামেই বোঝা যাচ্ছে যে অ্যাবর্শন হচ্ছে এবং সেটা ইনকমপ্লিট, নট কমপ্লিট। তাহলে কি হবে, ডেফিনিশনটা যদি আমরা যাই যে হোয়েন দ্য ইন্টায়ার প্রোডাক্টস অফ কনসেপশন আর নট এক্সপেলড ইনস্টেড অফ পার্ট অফ ইট ইজ লেফট ইনসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। মানে অ্যাবর্শন প্রসেসটা শুরু হয়ে গিয়েছে, প্রোডাক্ট অফ কনসেপশন কিছুটা বেরো হয়ে গেছে কিন্তু পুরোটা বের হয়নি, এই কনসেপশনের বেশ কিছুটা পার্ট এখনো ইউটেরাইন ক্যাভিটির মধ্যে রয়ে গেছে, তাহলে এটা হবে ইনকমপ্লিট অ্যাবর্শন। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এরপরে কোয়েশ্চেনটা আসে যে ম্যানেজ করবা কিভাবে। আমরা জানি গাইনি অ্যান্ড অবসের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বললে আমার হিস্ট্রি থেকে শুরু করে সায়েন্স, সিমটমস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট পুরোটা পর্যন্ত যেতে হয়। তাহলে আমরা প্রথমে দেখব যে পেশেন্টের হিস্ট্রি থাকবে যে একটা ভ্যারিয়েবল পিরিয়ডস অফ অ্যামোনিউরিয়া, কারণ কারো হতে পারে 6 উইকস, কারো 12 উইকস, বা এক এক সময়ে অ্যাবর্শনটা হতে পারে। তো সে হচ্ছে একটা হিস্ট্রি অফ ভ্যারিয়েবল পিরিয়ডস অফ অ্যামোনিউরিয়া দেয়। তারপর সে কমপ্লেন করে কি যে সে হচ্ছে পারভেজাইনালি কিছু ফ্লেশি মাস পাস করেছে, ফলোড বাই একটা কন্টিনিউয়াস একটা পেলভিক পেইন থাকে, এরপরে থাকে যে পারসিস্টেন্ট পারভেজাইনাল ব্লিডিং। এটা হতে পারে কারো ক্ষেত্রে বেশি, আবার কারো ক্ষেত্রে কম হতে পারে। এরপর আমরা কিসে যাব, যে সায়েন্সে যাব। সায়েন্সে এখন আমরা কি শুরু করব, জেনারেল এক্সামিনেশন থেকে শুরু করব। তাহলে আমার যদি ব্লিডিং এর পরিমাণ বেশি হয়, আলটিমেটলি পেশেন্ট শকে চলে যাচ্ছে এরকম হয়, তাহলে আমরা কি পাবো, সেদিকে আমরা তাহলে জেনারেল এক্সামিনেশনে শকের ফিচার পাবো, পেশেন্টের প্যালার পাবো, মানে প্যালার অফ ভ্যারিং ডিগ্রি। তারপরে আমরা পাবো যে শকের ফিচার যেমন হাইপোটেনশন, র্যাপিড থ্রেডি পাস, এগুলো আমরা পাবো। তারপর আমরা কি করব, প্যারাবডোমিনাল এক্সামিনেশন করব। এখানে কি যে হাইট অফ দ্য ইউটেরাস যেটা পিরিয়ড অফ জেস্টেশনের থেকে কম থাকবে। এরপর পারভেজানাল এক্সামিনেশন যদি আমরা করি তাহলে আমরা কি দেখব, যে প্রোডাক্ট অফ কনসেপশন আমরা দেখতে পাবো ভ্যাজাইনা অথবা সার্ভিক্সের ওপেনিং এর এখানে। আর ইউটেরাস আমরা হচ্ছে সফট পাবো, এবং সবচেয়ে বড় কথা ইন্টারনাল অস আমরা পাবো, ওপেন দেখতে পাবো। আচ্ছা, কিন্তু যেটা নর্মালি ক্লোজ থাকার কথা সেটা আমরা ওপেন দেখতে পারবো। তারপর ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনে অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা সাধারণত রুটিন কিছু ইনভেস্টিগেশন সব ধরনের অ্যাবর্শনে করব, যেমন সিবিসি, ব্লাড গ্রুপিং, RH টাইপিং। কেন লাগবে, কারণ পেশেন্টে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, সো আমার এই পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হতে পারে বা দেয়া লাগবে। তখন সেই ক্ষেত্রে আমার ব্লাড গ্রুপিং এর যদি কোনো কাগজ না দেখাতে পারে পেশেন্ট, তাহলে অবশ্যই ব্লাড গ্রুপিং, RH টাইপিং দিতে হবে। এরপর আমরা হচ্ছে HBS, AG দিব, ECG, চেস্ট এক্স এগুলো দিব। কেন, কারণ হচ্ছে পেশেন্টকে আমরা ডিএনসি একটা অপারেটিভ প্রসিডিউরে যাব, সো এই জন্য পেশেন্ট জিএ দিতে হবে। পেশেন্ট জিএ ফিটনেস আছে কিনা, জিএ তাকে দেওয়া যাবে কিনা, সেজন্য আমরা সময় থাকলে এগুলো দিব। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আলটিমেটলি আমার কনফার্মেটরি, আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন করলে আমরা দেখব যে সেখানে রিটেইন প্রোডাক্ট অফ কনসেপশন আছে। মানে আমরা যেমন হচ্ছে প্রেগন্যান্সি, ভায়াবল প্রেগন্যান্সি ক্ষেত্রে আমরা যেরকম পুরো প্রোডাক্টটা দেখতে পাই বা মানে ফিটাসটা দেখতে পাই, সে লাইভ অথবা জাস্ট ফিটাল পোজেস্টেশন আছে, এখানে সেরকম থাকে না, এখানে ইকোজেনিক এরিয়া হিসাব করে আমরা পাই। আচ্ছা, তারপরে এখন আমরা ট্রিটমেন্টে যাব। ট্রিটমেন্ট আমরা প্রথমে কিছু জেনারেল ট্রিটমেন্ট দিতে হবে, কারণ তো প্রথমেই হচ্ছে পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে যদি সে বাসায় থাকে। তারপরে আমরা পেশেন্ট শকে থাকলে অ্যাসেস করে নিতে হবে যে পেশেন্ট শকে আছে কিনা, তাহলে আমরা হচ্ছে আইভি ফ্লুইড দিব এবং ব্লাড ট্রান্সফিউশন যদি দরকার হয় তাহলে দিব। আর যদি এক্সেসিভ ব্লিডিং কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, মেথারজিন ইনজেকশন, মেথারজিন 0.2 মিলিগ্রাম আমরা অ্যাডমিনিস্টার করতে পারি। তারপর আমরা হচ্ছে কি আমরা স্পেসিফিক বা অ্যাক্টিভ ট্রিটমেন্ট কোনটা করব সেটা হচ্ছে দেখব যে আর্লি প্রেগন্যান্সিতে এই ব্লিডিংটা হচ্ছে কিনা। যদি আর্লি প্রেগন্যান্সিতে ব্লিডিং মানে আর্লি অ্যাবর্শন হয় তাহলে আমরা কি করব, ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ অফ দ্য ইউটেরাস আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। আর যদি লেট প্রেগন্যান্সির ক্ষেত্রে হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা মেডিকেল ট্রিটমেন্টেও যেতে পারি। যেমন হচ্ছে কি আসলে মেডিকেল ট্রিটমেন্টটাই সাধারণত আগে দেওয়া হয়, সেটা হচ্ছে আমরা যে ইনজেকশন মিজোপ্রোস্টল দিব। হ্যাঁ, এটা একটা প্রোস্টাগ্ল্যান্ডিন। মিজোপ্রোস্টল আমরা হচ্ছে 200 মাইক্রোগ্রাম দিব, 4 আওয়ার ইন্টারভ্যালে দিব। তারপরে হচ্ছে সাধারণত প্রোডাক্ট অফ কনসেপশনটা এক্সপেল আউট হয়ে যায় যেটুকু থাকে। এরপর আমরা আবার একটা আল্ট্রাসোনোগ্রামিং করে দেখি যে আর কোনো প্রোডাক্ট আছে কিনা। তো যদি থাকে তারপর আমরা একটা ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাস বা ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটাস করব।
অথবা আমরা প্রথমেই কি করতে পারি, ইউটেরাসটাকে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ইভাকুয়েট করতে পারি এবং যে প্রোডাক্ট থাকবে সেটাকে আমরা ওভাম ফোর্সেপ অথবা ব্লান্ট কিউরেট দিয়ে রিমুভ করব এবং যেই প্রোডাক্ট অফ কনসেপশনটা আমরা রিমুভ করবো সেটা আমরা অবশ্যই হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাবো। এটা কিন্তু কনফার্মেটরি যে আসলে প্রোডাক্টটা কি, সেজন্য এটা পাঠাতে হবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এখানে কি ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাস করবো নাকি ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটাস করবো? দেখো, ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাস এই কথাটার মানে হচ্ছে যে সাধারণত অসটা, ইন্টারনাল অস যেটা, সেটা ক্লোজ থাকে তখন আমরা হেগার্স ডাইলেটরটা দিয়ে আগে অসটাকে ডাইলেট করে নিই, তারপর আমরা কিউরেটাস প্রসিডিউর করি। কিন্তু এখানে তো ইন্টারনাল অস অলরেডি ওপেন, মানে ডাইলেটেড আছে, তাহলে আমি এটাকে আর কি ডাইলেট করব? তাই জন্য এখানে প্রসিডিউরটা হবে ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটাস। তো এখানে মোটামুটি এটুকু জানলেই হবে। কোয়েশ্চেন আসে সাধারণত একটা সিনারিও দিয়ে আসে, মানে শর্ট কোয়েশ্চেন আসলে এভাবে আসতেও পারে যে ম্যানেজমেন্ট অফ ইনকমপ্লিট অ্যাবর্শন এভাবে আসতে পারে, অথবা শর্ট নোট অন ইনকমপ্লিট অ্যাবর্শন। কিন্তু সাধারণত বেশিরভাগ সময় যেটা আসে যে একটা সিনারিও দেয়া থাকবে যে পেশেন্ট হচ্ছে কমপ্লেন করতেছে একটা শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া বা একটা উইকস দিয়ে দিল 8 উইকস অফ অ্যামেনোরিয়া। এখন তার হচ্ছে হঠাৎ করে সে কমপ্লেন করতেছে পারভেজানাল ফেসি মাস এক্সপেল করেছে এবং তার পেটে ব্যথা, কন্টিনিউয়াস ব্লিডিং। সো হোয়াট উইল বি ডায়াগনোসিস? এভাবে তারপরে অ্যান্সার করবা। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে ইনকমপ্লিট বললাম, তাহলে আরেকটা কি আছে, কমপ্লিট অ্যাবর্শন। আচ্ছা, কমপ্লিট অ্যাবর্শনের ডেফিনেশনটা কি হবে যে হোয়েন দ্য প্রোডাক্টস অফ কনসেপশন আর এক্সপেলড কমপ্লিটলি ইট ইজ কল্ড কমপ্লিট অ্যাবর্শন। তাহলে এখানেও আমরা একইভাবে যদি ম্যানেজমেন্টে যাই, পেশেন্ট হিস্ট্রি দিবে যে একটা ভ্যারিয়েবল পিরিয়ডস অফ অ্যামেনোরিয়া, তারপরে সে এখানেও বলে যে এক্সপালশন অফ পারভেজানাল ফ্লেশি মাস। এবার তার কি হয় যে ফ্লেশি মাস এক্সপেল করার পরে তার যে অ্যাবডোমিনাল পেইন সেটা সাবসাইড করে, তার যে পারভেজানাল ব্লিডিং সেটা অনেকটাই কমে যায়। তারপর আমরা যদি মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেখবো হাইট অফ ইউটেরাস সেটা জেস্টেশনাল পিরিয়ড থেকে কম থাকতেছে। আর যদি আমরা পারভেজানাল এক্সামিনেশন করি, প্রথমে আমরা দেখবো যে ব্লিডিং অনেক স্ক্যান্টি অথবা অ্যাবসেন্টও থাকতে পারে। আর সার্ভাইকাল অস এখানে আমরা ক্লোজড পাবো, কারণ প্রোডাক্ট বের হয়ে গেছে, এখন সে নর্মাল নিয়মে আগের মতো হয়ে গেছে। আর ইনভেস্টিগেশন, সেই রুটিন ইনভেস্টিগেশন আমরা যা করেছিলাম আগেও, সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, আল্ট্রাসোনোগ্রাম, এগুলো করবো। এবং আল্ট্রাসোনোগ্রামে এখানে আমরা ফাইন্ডিং পাবো কি, ইউটেরাস এমটি, কারণ প্রোডাক্ট তো অলরেডি বেরি হয়ে গিয়েছে। আর ট্রিটমেন্টে আসলে এখানে তেমন কোনো ট্রিটমেন্ট দরকার নেই, পেশেন্টকে কাউন্সেলিং, রেস্ট এগুলাই করতে বলবো। তারপরে যদি দেখবো যে ব্লাড লস আছে কিনা, কতটুকু, সেটা আমরা অ্যাসেস করতে পারি। যদি পেশেন্টের কোনো শকের ফিচার থাকে তাহলে অ্যাকর্ডিংলি আমরা ট্রিট করব। আর যদি আমার কোনো কনফিউশন লাগে যে আসলে কি এর পুরো প্রোডাক্টটা বের হয়েছে কিনা, তখন আমরা একটা ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করে তারপর যদি সেই অনুযায়ী যদি ডিএনসি লাগে তাহলে আমরা করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, যে কোনো অ্যাবর্শনের ক্ষেত্রে, অ্যাবর্শন হওয়ার পরে অবশ্যই আমাদেরকে অবশ্যই অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন দিতে হবে উইদিন 72 আওয়ার্স অফ অ্যাবর্শন, এটা মাস্ট দিতেই হবে। কারণ কি, যদি অ্যাবর্শনে যতটাই যাই হোক, একটা তো ইউটেরাল প্লাসেন্টাল সার্কুলেশন তো ডেভেলপ করেছি, সো কিছুটা পরিমাণ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল ব্লাড মিক্সিং আপ হবেই, এবং সেই জন্য কিছুটা অ্যান্টিবডি কিন্তু তৈরি হবেই। তো আমি যদি এটা নেগলেক্ট করি, দেখা যাবে যে পরবর্তী প্রেগনেন্সিটাতে সেই ফিটাসটা এফেক্টেড হবে। আচ্ছা, এরপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই অ্যাবর্শনটা আসলে, সেটা হচ্ছে সেপটিক অ্যাবর্শন। মানে খুবই কমন, এটা মনে হয় প্রায় প্রতিটা একটা প্রফ ঘুরায় দেখবা যে আসতেছে, এত কমন। তো সেপটিক অ্যাবর্শনের ডেফিনেশন কি, সেটা হচ্ছে যে এনি অ্যাবর্শন হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লিনিক্যাল এভিডেন্সেস অফ ইনফেকশন অফ ইউটেরাস অ্যান্ড ইউটেরাইন অ্যান্ড ইটস কন্টেন্ট, ইট ইজ কল্ড সেপটিক অ্যাবর্শন। এখানেও স্পন্টেনিয়াস হতে পারে বা ইনডিউসড হতে পারে। এরপরে কোয়েশ্চেন আসে যে কি কি অর্গানিজম আছে যারা এই সেপটিক অ্যাবর্শনটা করে। এখানে কি অ্যানারোবিক আর অ্যারোবিক, মানে মোস্টলি কিন্তু অ্যানারোবিক অর্গানিজমগুলোই সেপটিক অ্যাবর্শনের জন্য রেসপন্সিবল। তো এরপরে এখানে আছে যে ব্যাকটেরিয়াস গ্রুপসের কিছু ব্যাকটেরিয়া, যেমন ব্যাকটেরিয়াস ফ্রাজিলিস, অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই, ক্লস্ট্রিডিয়াম, ওয়েলশাই, টেটনাস, ব্যাসিলিস। আর অ্যারোবিক কিছু অর্গানিজম আছে যেমন ইকোলাই, ক্লেবশিয়েলা, স্টাফাইলোকক্কাস, সিউডোমোনাস অ্যান্ড হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই। এরপর একটা কোয়েশ্চেন আসে যে প্যাথোজেনেসিস অফ সেপটিক অ্যাবর্শন। আচ্ছা, এটা হতে পারে যে আমরা তো বললামই যে কিছু অর্গানিজম হচ্ছে ইনফেকশনটা করবে,
এরপর যেটা হয় যে প্রথমে ওই ইনফেকশনটা জাস্ট প্রোডাক্ট অফ কনসেপশনেই লিমিটেড থাকে, এটা সাধারণত স্প্রেড করে না। যদি খুব আর্লিয়ার ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু এই ইনফেকশনটা সাবসাইড করে যায়, বা যদি কোনো কারণে ট্রিটমেন্ট দিতে আমাদের দেরি হয় তাহলে যেটা হয় যে ইনফেকশনটা স্প্রেড করে। প্রথমে এটা ডিরেক্টলি মায়োমেট্রিয়ামে স্প্রেড করে। এখন এই যে স্প্রেড করছে সেটা আবার কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথমে যেটা যে সেই মাইক্রো অর্গানিজমের ভিরুলেন্সটা কতটুকু, মানে যে সেটা কতটুকু এফেক্ট করতে পারবে। তারপর হচ্ছে পেশেন্টের রেজিস্ট্যান্স ক্যাপাসিটি এবং ফাইনালি যে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট। আচ্ছা, তো এটা মায়োমেট্রিয়ামে ডিরেক্টলি স্প্রেড করতে পারে। তারপর এটা হচ্ছে সারাউন্ডিং অর্গান, মানে সারাউন্ড অ্যাডজাসেন্ট যে স্ট্রাকচার যেমন প্যারামেট্রিয়াম, টিউবস, ওভারি এবং আলটিমেটলি পেইটোনিয়ামও চলে যেতে পারে। আইদার লিম্ফেটিক্স অথবা হচ্ছে থ্রো টিউব, মানে জাস্ট উপরের দিকে আস্তে আস্তে সে স্প্রেড করছে, এভাবে যেতে পারে। এবং যখন সে পেইটোনিয়ামে চলে যায় সার্কুলেশন থেকে আলটিমেটলি ব্লাডে চলে গেলে কিন্তু জেনারেল পেইটোনাইটিস, সেপ্টিসেমিয়া, পাইমিয়া এগুলোও ডেভেলপ করতে পারে। তারপরে আসে যে এখানে হচ্ছে যে ম্যানেজমেন্ট আমরা কি করব সেপটিক অ্যাবর্শনে। তো একইভাবে আমরা প্রথমে হচ্ছে হিস্ট্রি নিব। হিস্ট্রিতে পেশেন্টের একটা পিরিয়ডস অফ অ্যামেনোরিয়া থাকবে। তারপর সে হিস্ট্রি দেয় যে তার কিছুদিন আগে সে একটা এমআর করেছে, মানে মেনস্ট্রুয়াল রেগুলেশন প্রসিডিউর করেছে, অথবা কোনো একটা অখ্যাত ক্লিনিকে সে ডিএনসি করেছে, অথবা সবচেয়ে বড় কথা যে গ্রামের মহিলারা সাধারণত কি করে যে অনেকেই গাছের শিকড় বা বিভিন্ন প্রোডাক্ট তারা হচ্ছে পারভেজানালি ইন্ট্রোডিউস করে। তো সেগুলারই তারা হচ্ছে হিস্ট্রি দেয় যে আমি এরকম একটা জিনিস ঢুকায় ফেলছিলাম। অনেক সময় অনেকে গাছের ডাল, তারপরে বিভিন্ন শিকড়, জড়িবুটি এগুলা তারা হচ্ছে ইন্ট্রোডিউস করে। তো এগুলার একটা হিস্ট্রি থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে পেশেন্ট কমপ্লেন করে যে তার অনেক জ্বর, কেঁপে কেঁপে জ্বর আসছে। তারপরে পারভেজানাল ব্লিডিং এর হিস্ট্রি থাকে এবং ফাউল স্মেলিং একটা ডিসচার্জের হিস্ট্রি থাকে, বলে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে, পেটে ব্যথা। তারপর হচ্ছে আমরা এক্সামিনেশন করব। আগেই হচ্ছে জেনারেল এক্সামিনেশনে দেখব যে পেশেন্ট টক্সিক, প্যালোর, তারপর পেশেন্টের টেম্পারেচার হাই, তারপরে হচ্ছে পেশেন্টের শকের ফিচার পাওয়া যেতে পারে যেমন র্যাপিড 3D পাস, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া। তারপর আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি দেখব যে অ্যাবডোমিনাল টেন্ডারনেস, ডিসটেনশন, রিজিডিটি এবং মাসল গার্ড থাকতে পারে। আর আমরা যখন হচ্ছে ইউটেরাইন সাইজ, এটা সাধারণত জেস্টেশনাল এজ করেসপন্ড করতে পারে, ছোট থাকতে পারে বা এটা একদম নাও পাওয়া যেতে পারে। আর আমরা তারপর পারভেজানাল এক্সামিনেশন করব। সেখানে আমরা কি পাবো যে প্রথমে দেখবো যে ফাউল স্মেলিং ডিসচার্জ প্রেজেন্ট এবং ইনজুরি আছে সার্ভিক্স অর ভেজানাতে। যখন একটা কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতেছে অনেক সময় সেখানে ল্যাসেরেশন, টিয়ার এগুলা হয়ে থাকে এবং অনেক সময় ফরেন বডিটাও প্রেজেন্ট থাকতে পারে। আর তারপর আমরা যখন ফর্নিস দেখবো যে সেগুলো হচ্ছে টেন্ডার এবং ফুল থাকে। তারপর আমরা ইনভেস্টিগেশন পাঠাবো, রুটিনগুলো তো পাঠাবোই, ব্লাড সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, এইচবিএসএজি, সেরাম, ইলেকট্রোলাইটস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে পাঠাতেই হবে হাই ভেজানাল সোয়াব অথবা এন্ডোসার্ভাইকাল সোয়াব, দেখার জন্য যে কোন অর্গানিজমটা আছে। তারপর ব্লাড কালচার সেন্সিটিভিটিও করতে পারি। এখানে সিবিসি করলে আমরা লিউকোসাইটোসিস পাবো, তারপরে সেরাম ইলেকট্রোলাইটসে আমরা পাবো লো বাইকার্বনেট লেভেল, কারণ অ্যাসিডোসিস ডেভেলপ করে অনেক সময়। আবার কোয়াগুলেশন প্রোফাইলটা এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ডিআইসি ডেভেলপ করে পেশেন্ট, তো তখন আমরা কিন্তু ফিব্রিনোজেন লেভেলটা লো পাবো। আর ব্লাড কালচার করলে আমরা ওই অর্গানিজম কোনোটা থাকলে সেটা পাবো। আর এক্সরে অ্যাবডোমেন আমরা করব ইনক্লুডিং পেলভিস, সেখানে আমরা কি পাবো যে যদি কোনো ফরেন বডি থাকে তাহলে সেটা আমরা পাবো। আর যদি কোনো, যেহেতু অ্যানারোবিক ব্যাকটেরিয়ারা এই সেপটিক অ্যাবর্শন করতে পারে, তো অনেক সময় দেখা যায় কি গ্যাস বাবল প্রেজেন্ট থাকতে পারে। এটা কোনো ইম্পর্টেন্স আছে কিন্তু যদি এরকম কিছু আমরা পাই তখন কিন্তু পেশেন্টকে অ্যান্টি গ্যাস গ্যাংগ্রিন সেরাম অথবা অ্যান্টি টিটানাস সেরাম দিতে হবে ট্রিটমেন্ট প্রোটোকল হিসেবে। আর আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, সেখানে আমরা কোনো প্রোডাক্ট থাকলে সেটা, মানে ফরেন বডি থাকলে সেটা পাবো। তারপর ট্রিটমেন্ট কি, অবশ্যই এই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে এবং দরকার হলে আইসিইউতে নিতে হবে। তারপর আমরা পেশেন্টকে ওই কি করব, অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ ব্লাড কালচারের রিপোর্ট আসার আগে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিব। এখানে আমরা অ্যারোবিকের জন্য কি দিব, যে অ্যামোক্সিসিলিন অথবা অ্যাম্পিসিলিন দিয়ে ট্রিটমেন্ট করব। অবশ্যই সব আইভি প্যারেন্টারাল ফর্মে দিতে হবে। ইনজেকশন জেন্টামাইসিন দিব, আর সাথে অ্যানারোবিকের জন্য ইনজেকশন মেট্রোনিডাজল। তারপর আমরা কি করব যে দেখব যে প্রোডাক্ট আছে নাকি নাই। যদি মানে এখনো কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে আমরা ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেস করব।
আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া উইদিন 24 আওয়ার্স অফ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। আর যদি হচ্ছে কোনো ফরেন বডি থেকে থাকে তাহলে আমরা ল্যাপারোস্কোপি করে সেখানে আমরা সেটা ল্যাপারোস্কোপিক রিমুভাল অফ ফরেন বডি করব। আচ্ছা, তারপর আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, যেমন আইভি ফ্লুইড, ব্লাড ট্রান্সফিউশন লাগলে সেটা দিব। তারপর অনেক সময় ব্লিডিং বেশি হলে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন অফ সিমটোমেট্রিন এটাও আমরা দিতে পারি। আর ওই অ্যান্টিটিটানাস সেরাম দিতে পারি যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে, যেমন অনেক সময় এন্ডোটক্সিক শক ডেভেলপ করে, অলিগিউরিয়া, রেনাল ফেলিওর হয়ে যায়, জেনারেল পেরিটোনাইটিস, সেগুলোর অ্যাকর্ডিংলি আমরা ম্যানেজ করব। আর তারপরে যদি দেখি যে আসলে পেশেন্টের জেনারেল পেরিটোনাইটিস ডেভেলপ করে গিয়েছে এবং মানে পেশেন্ট আসলে ট্রিটমেন্টে রেসপন্সিভ না, তাহলে আমরা দরকার হলে হিস্টেরেক্টমিও করে দিতে মানে লাগতে পারে অনেক সময়। আচ্ছা, আর কনসিকুয়েন্স বা কমপ্লিকেশনস অফ সেপটিক অ্যাবর্শন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি, এখানে আমরা ইমিডিয়েট অ্যান্ড রিমোট এভাবে ভাগ করে বললে খুব বেশি সুন্দর লাগবে। ইমিডিয়েট কি আছে, হেমোরেজ, তারপর হচ্ছে ইনজুরি টু ইউটেরাস অ্যান্ড সারাউন্ডিং অর্গান, তারপরে যে ইনফেকশন হয়েছে সেটা স্প্রেড করে যাচ্ছে, সেটা আলটিমেটলি লিড করতে পারে টু জেনারেলাইজড পেরিটোনাইটিস, এন্ডোটক্সিক শক, অ্যাকিউট রেনাল ফেলিওর, থ্রম্বোফ্লেবাইটিস অ্যান্ড ডিসেমিনেটিং ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। আর রিমোট কমপ্লিকেশনের মধ্যে থাকতে পারে কোনিক ডেবিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি, কারণ যদি টিউব পর্যন্ত চলে যায় তাহলে দেখা যায় অনেক সময় আলটিমেটলি ফাইব্রোসিস হয়ে যায় হিলিং হওয়ার পরে। তারপর কোনিক পেলভিক পেইন, ব্যাকএক, ডিসপ্যারোনিয়া, তারপরে পেশেন্টের একটোপিক প্রেগন্যান্সি, ইমোশনাল ডিপ্রেশন, এগুলো থাকতে পারে। আচ্ছা, এখন যেটা যে সেপটিক অ্যাবর্শনে কিন্তু একটা ডিফারেন্সিয়ালস আসতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। কেন? কারণ ওই একই থাকে ফিচার, সেই পেইন, ফিভার, লোয়ার অ্যাবডোমিনাল পেইন এসবের জন্য আসতে পারে, কিন্তু তখন আমরা ডিফারেন্সিয়েট করবো যেভাবে যে সেপটিক অ্যাবর্শনের ক্ষেত্রে পেশেন্টের একটা হিস্ট্রি অফ এমআর অথবা অ্যাবর্শন থাকবে, কিন্তু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে এরকম কিছু থাকে না, মানে থাকলে অনেক আগে থাকে, মানে অনেক আগে পেশেন্ট এমআর করেছে তারপরে এখন তার এই সমস্যা এরকম থাকে, কিন্তু সেপটিক অ্যাবর্শনের ক্ষেত্রে খুব বেশি না, রিসেন্ট ঘটনা থাকে যে খুব অল্প কিছুদিন আগে পেশেন্ট একটা এমআর করেছে। আচ্ছা, তারপরে আমার যেটা আসে সেপটিক অ্যাবর্শন থেকে মোটামুটি এটুকু পড়লেই হয়। তারপরে যেটা আসে যে মিসড অ্যাবর্শন। আচ্ছা, মিসড অ্যাবর্শন মানে কি, সেটা হচ্ছে যে when fetus is dead and retained inside the uterus for a viable period, that is called missed abortion। তার মানে কি যে মানে বাচ্চাটা মারা গেছে এবং সে পেটের মধ্যে আছে, এখনো বের হয়নি, মানে ইনকমপ্লিট বা কমপ্লিটে যেমন একটু করে বের হচ্ছে বা এরকম, সেরকম থাকে না। আচ্ছা, তারপরে যেটা যে এখানেও কিন্তু ওই 28 উইকসের একটা ব্যাপার আছে। আফটার 28 উইকস যদি পেটের মধ্যে ফিটাস মারা যায় সেটাকে কিন্তু আমরা ইন্ট্রাইউটেরাইন ডেথ বলবো, আর বিফোর 28 উইকস হলে সেটাকে আমরা কি বলবো, যে মিসড অ্যাবর্শন। এখানে আমরা যদি যাই ম্যানেজমেন্টে, প্রথমে হচ্ছে পেশেন্ট হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া দিবে, তারপরে বলবে যে পারসিস্টেন্স একটা পারভেজানাল ব্রাউনিশ ডিসচার্জ। ব্রাউনিশ কেন, যে ক্লটেড ব্লাড, ওল্ড ক্লটেড ব্লাড, সেগুলোই হচ্ছে একটা ব্রাউনিশ কালার নিয়ে ডিসচার্জ হিসেবে চলে আসে। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল জেনারেল এক্সামিনেশন করব, যদি কোনো ইনফেকশন না থাকে তাহলে কোনো আসলে নর্মাল ফাইন্ডিংসই থাকে, আর কোনো ইনফেকশন থাকলে তখন ওইটার সিমটমস পাবো। তারপর ব্রেস্ট এক্সামিনেশন। আচ্ছা, পেশেন্ট কিন্তু আরেকটা কমপ্লেন করে যে তার যে প্রেগনেন্সির সিমটমসগুলো থাকে, যেমন মর্নিং সিকনেস বা ভমিটিং টেন্ডেন্সি, এইগুলো আর আসলে পেশেন্ট আস্তে আস্তে বলে যে এরকম সিমটমস তার নাই, বা প্রথম দিকে ছিল এখন আর সেই সব সিমটমস ফিল করছে না। আচ্ছা, তারপর আমরা ব্রেস্ট এক্সামিনেশন করে দেখবো কি রেট্রোগেশন অফ ব্রেস্ট টেন্সি। মানে আমরা জানি প্রেগন্যান্সির সময় কি হয় যে ব্রেস্টটা একটু ডেভেলপ করে, তারপর হচ্ছে ভেইনগুলো এনলার্জ হয়, অনেক সময় মন্টোগোমারি টিউবারকল, অ্যারিওলা এনলার্জ এগুলো হয়, কিন্তু আস্তে আস্তে সেই চেঞ্জগুলো নর্মালের দিকে চলে যাচ্ছে, নর্মাল হয়ে যাচ্ছে, চেঞ্জগুলো আর থাকতেছে না। তারপর আমরা প্যারাবডোমিনাল এক্সামিনেশন করব। এখানে আমরা পাবো যে একটু মানে হাইট অফ দ্য ইউটারাস জেস্টেশনাল পিরিয়ডের থেকে একটু কমে গেছে, স্মলার। আবার যদি হচ্ছে কার্ডিয়াক হার্ট সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ড আগে পাওয়া যেত, এখন সেটা পাওয়া যাচ্ছে না। তারপর আমরা কি করব, যে পারভেজানাল এক্সামিনেশন করব, সেখানে আমরা কি পাবো, যে অসক্লোজ পাবো এবং স্ক্যানটি একটা ব্রাউনিশ ডিসচার্জ পাবো, আর সার্ভিক্সটা আমরা ফার্ম একটা ফিলিংস পাবো। তারপর ইনভেস্টিগেশনের মধ্যে সেই একই ব্লাড সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, এবং এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কোয়াগুলেশন প্রোফাইল, ভেরি ইম্পর্টেন্ট। কারণ যে ডেড ফিটাস আছে সে কি করে, সে হচ্ছে কিছু থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করে, এবং এইগুলো আলটিমেটলি ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন ডেভেলপ করতে পারে। সো এই জন্য এটা ডিআইসি দিকে চলে যাচ্ছে কিনা পেশেন্ট, এটা আমাদেরকে অবশ্যই অ্যাসেস করতে হবে, এবং সেজন্য কোয়াগুলেশন প্রোফাইল করতে হবে। কোয়াগুলেশন প্রোফাইল আমরা কি কি দেখি, আমরা দেখি
পিটি মানে হচ্ছে পিটি, এপিটিটি, ফিব্রিনোজেন, এফডিপি, ডি ডাইমার এবং প্লাটিলেট কাউন্টটা দেখি। আচ্ছা, এবং যেটা হয় যে যদি আমরা কখন বুঝবো যে পেশেন্ট ডিআইসির দিকে চলে যাচ্ছে, তখন আমরা দেখবো যে প্লাটিলেট কমে যাচ্ছে, ফিব্রিনোজেন কমে যাচ্ছে, এফডিপি, এপিটিটি এগুলো সব বেড়ে যাচ্ছে, অনেক বেশি বেড়ে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে পেশেন্ট ডিআইসির দিকে চলে যাচ্ছে। আর আল্ট্রাসোনোগ্রাম করব, আল্ট্রাসোনোগ্রামে আমরা কি দেখবো যে ফিটাল পোল, জেস্টেশনাল স্যাক সবই প্রেজেন্ট আছে, কিন্তু প্রিভিয়াসলি আমার যে কার্ডিয়াক পালসেশন প্রেজেন্ট ছিল সেটা এখন অ্যাবসেন্ট, অথবা সাধারণত কার্ডিয়াক পালসেশন 8 উইকসের দিকে চলে আসে, তো আরো বেশি সপ্তাহ কিন্তু কার্ডিয়াক পালসেশনটা নাই, তার মানে হচ্ছে এটা আসলে মিসড অ্যাবর্শন। তারপর সেরাম ক্রিয়েটিনিন ইসিক এগুলো ট্রিটমেন্ট পারপাসে আমরা করব। তারপর ট্রিটমেন্ট আমরা কি দিব, ট্রিটমেন্টটা আমরা ভাগ করব যে যদি লেস দেন 12 উইকস হয় তাহলে আমরা কি করব যে ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেস অফ দ্য ইউটেরাস আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, আর যদি মোর দেন 12 উইকস হয় তাহলে আমরা প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট করব। কি করব, আমরা একটা মিনি লেবার ক্রিয়েট করব। মিনি লেবার ক্রিয়েট করব কিভাবে, সেটা হচ্ছে আমরা প্রথমে যেহেতু সার্ভিক্স ফার্ম আছে তাহলে আমরা হচ্ছে প্রথমে পেশেন্টকে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন দিব। প্রোস্টাগ্ল্যান্ডিন দিলে যেটা হবে সার্ভিক্সটা একটু সফট হবে এবং ডাইলেট হবে। তারপরে আমরা পেশেন্টকে অক্সিটোসিন দিব। অক্সিটোসিন তখন ইউটেরাস কন্ট্রাক্ট করে প্রোডাক্টটাকে বের করে ফেলতে সাহায্য করবে। কিন্তু তারপরে আমরা হচ্ছে 48 আওয়ার্স পরে একটা আল্ট্রাসোনোগ্রাম করব। আল্ট্রাসোনোগ্রামে যদি আমরা দেখি যে প্রোডাক্ট এখনো আছে তখন আমাদের আসলে ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাস করতে হবে। আচ্ছা, এখানে কেন আমরা ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাস বললাম, কারণ কি এখানে কিন্তু অস আমার ক্লোজ আছে, সো আমাকে আগে অসটাকে ডাইলেট করে নিতে হবে। আর অবশ্যই অ্যাজ ইউজুয়াল এখানেও আমাকে অ্যাবর্শনে 72 আওয়ার্সের মধ্যে অ্যান্টি-ডি, যদি মা RH নেগেটিভ হয় তাহলে হচ্ছে অ্যান্টি-ডি ইনজেকশন দিতে হবে। আচ্ছা, তারপর যেটা যে কমপ্লিকেশন কি কি হতে পারে, একটা হতে পারে যে বলেই দিলাম যে ডেড ফিটাসটা থ্রম্বোপ্লাস্টি রিলিজ করতে পারে, সো ডিআইসি। তারপর হচ্ছে ইনফেকশন, আলটিমেটলি সেপসিস ডেভেলপ করতে পারে, সাইকোলজিক্যাল আপসেট এগুলো হতে পারে। তো এখানে এটাই, আর আসলে দরকার নেই তারপর আর কিছু নেইও। আর এখানেও সেই একই সিনারিও আসতে পারে, পেশেন্টের সব কমপ্লেনগুলো দিয়ে সুন্দর একটা সিনারিও আসতে পারে, তখন এইভাবে অ্যান্সার করবা। তারপরে আসতেছে থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শন কি, এটা হচ্ছে ইট ইজ এ ক্লিনিক্যাল ইন্টারভিউ হোয়ার দ্য প্রসেস অফ অ্যাবর্শন হ্যাজ স্টার্টেড বাট হ্যাজ নট প্রোগ্রেস টু আ স্টেট ফ্রম হোয়ার রিকভারি ইজ ইম্পসিবল। মানে অ্যাবর্শনের প্রসেসটা স্টার্ট হয়েছে কিন্তু এটা এখনো এমন পর্যায়ে যায়নি যেখান থেকে এই অ্যাবর্শনটার আর রিকভারি করা সম্ভব না। আচ্ছা, যেটা হয় যে থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে 2/3 কেস সাধারণত কন্টিনিউয়েশন অফ প্রেগন্যান্সি হয়, আর 1/3 কেসে সাধারণত এটা ইনকমপ্লিট অ্যাবর্শন বা মিসড অ্যাবর্শন হয়, ওটা চলে যায়। আচ্ছা, 2/3 কেসে যে আমার প্রেগন্যান্সি কন্টিনিউ হয় তাদের ক্ষেত্রে আবার যেটা হয়, তাদের ক্ষেত্রে খুব বেশি চান্স থাকে একটা প্রিটার্ম লেবার হওয়ার। তো এই জন্য আমরা সাধারণত সেটাকে ইডিডি পর্যন্ত যাই, কিন্তু ইডিডিটা ক্রস করি না, মানে তাড়াতাড়ি সেটা যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করে ফেলি। আচ্ছা, থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে কি হয়, পেশেন্ট কমপ্লেন করে হিস্ট্রি অফ অ্যামোনোরিয়া এবং পারভেজনাল ব্লিডিং, স্পটিংয়ের কমপ্লেন করে, এবং সাধারণত এখানে তেমন কোনো পেইন থাকে না, কিন্তু অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে যে মাইল্ড লোয়ার অ্যাবডোমিনাল পেইন অথবা ব্যাক পেইন আছে। আচ্ছা, এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা যে একটোপিক প্রেগন্যান্সি আর অ্যাবর্শন আমরা কিন্তু ক্লিনিক্যালি একটুখানি ডিফারেন্সিয়েট করতে পারি। সেটা কি, যে একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে পেশেন্ট আগে কমপ্লেন করে যে তার পেইন হচ্ছে এবং পেইন কমপ্লেন করার পরে সে তার ব্লিডিং শুরু হয়, পারভেজানাল ব্লিডিং। বাট অ্যাবর্শনের ক্ষেত্রে অপোজিট, তার আগে হচ্ছে ব্লিডিং হয় তারপরে কিন্তু তার পেইন হয়। এলা ইম্পর্টেন্ট কেন ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা বা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা, কারণ অনেক সময় দেখা যায় কি যে আমার আলট্রাসোনোগ্রাম করতে কিন্তু একটু হইলেও আমার টাইম দরকার আছে, তো সেই টাইমটা পাওয়ার আগে আমি যদি ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা করে ফেলতে পারি আমার ট্রিটমেন্ট দেওয়াটা একটু সহজ হয়ে যায়, মানে একটু তাড়াতাড়ি হয় আর কি। আচ্ছা, তারপর অ্যাজ ইউজুয়াল জেনারেল এক্সামিনেশনে আমরা যদি ব্লিডিং বেশি হয় তাহলে অ্যানিমিয়া পেতে পারি, আর প্যারাঅ্যাবডোমিনাল এক্সামিনেশনে সাধারণত হাইট অফ দ্য ইউটেরাস সেটা হচ্ছে কোরেসপন্ড করে টু জেস্টেশনাল এজ। আর পারভেজানাল এক্সামিনেশনে আমরা কি পাবো যে এক্সটার্নাল অসে আমরা ব্লাড পেতে পারি, এক্সটার্নাল অস সাধারণত ক্লোজ থাকে এবং সার্ভিক্স ফিল সফট, ইউটেরাসও সফট থাকে। তারপর এখানেও রুটিন এক্সামিনেশন, রুটিন ইনভেস্টিগেশন আমরা পাঠাবো, আর আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন পাঠাবো, সেখানে আমরা কি পাবো, ফিটাল পোল, জেস্টেশনাল স্যাক প্রেজেন্ট থাকে এবং কার্ডিয়াক পালসেশনও প্রেজেন্ট থাকে সাধারণত। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট দিব কি, আমরা ফার্স্টে জেনারেল ট্রিটমেন্ট করব এবং স্পেসিফিক। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে কি থাকবে যে পেশেন্টকে আমরা কমপ্লিট বেড রেস্ট দিব এবং 2 to 5 days আফটার ব্লিডিং স্টপ এতদিন সে রেস্টে থাকবে।
তারপর আমরা কোনো জার্নি বা কোনো কিছু অ্যাভয়েড করতে বলবো, কোনো ভারী জিনিস তুলবে না। তারপর হচ্ছে আমরা পেশেন্ট যেহেতু একটু অ্যাংজাইটির মধ্যে থাকে যে কেন এরকম হচ্ছে, তো এই জন্য আমরা সিডেটিভস দিতে পারি, ডায়াজেপাম, যেটা প্রেগন্যান্সি সেফ। তারপরে আমরা পেশেন্টকে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, যেমন ফলের ডেফিসিয়েন্সি থাকলে, অথবা যদি পেশেন্টের অনেক সময় দেখা যায় হাই ব্লাড প্রেশার থাকে, তখন আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগসগুলো দিব। আর স্পেসিফিক যেটা আমরা কি দিব, যে আমরা হচ্ছে মাইক্রোনাইজড প্রোজেস্টেরন দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে যে কারণ আমরা জানি যে প্রোজেস্টেরনটা প্রেগন্যান্সি মেনটেন করছে, তো এই জন্য আমরা দিতে পারি। ইনজেকশন দেওয়া হয় সাধারণত এইচপিসি, এটা ট্রেড নেম। উইকলি আমরা দিই 6 উইকস পর্যন্ত, মানে এটা এরকম কন্টিনিউ করা, অনেক সময় 28 উইকস পর্যন্ত কন্টিনিউ করা যায়, বা 20 এরকম আর কি। আর তারপর হচ্ছে পেশেন্ট যদি হচ্ছে কখন আমরা পেশেন্ট তো হসপিটালাইজ থাকবে, আমরা পেশেন্ট 72 আওয়ার্স, পেশেন্টের কোনো ব্লিডিং হয়নি এমন অবস্থায় 72 আওয়ার্স পরে আমরা তাকে ডিসচার্জ করে দিব। এবং ডিসচার্জের সময় তাকে কিছু অ্যাডভাইস দিতে হবে, যেমন সে যাতে হচ্ছে কোনো হেভি ওয়ার্ক, তারপর কয়টা জার্নি, এগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করে। তারপরে কি যে 2 উইকসের জন্য সেগুলো অ্যাভয়েড করবে এবং একটু রেস্টে থাকবে। আর যদি কোনো সময় কোনো ব্লিডিং বা কোনো পেট ব্যথা হয়, তাহলে যাতে তাড়াতাড়ি হচ্ছে ডক্টরের সাথে যোগাযোগ করে। আচ্ছা, এখন হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শনে কি কি ফেট হতে পারে। একটা তো হতেই পারে যে প্রেগনেন্সি কন্টিনিউ হচ্ছে, কিন্তু কন্টিনিউশন অফ প্রেগনেন্সি হলো তার পরবর্তীতে দেখা যায় যে একটা প্রিটার্ম লেবারের একটা চান্স আছে, তারপরে আইইউডি হইতে পারে, আইইউজিআর থাকতে পারে, কনজেনিটাল ম্যালফরমেশন, স্টিল বার্থ, এগুলো হতে পারে। আর যদি প্রেগনেন্সি কন্টিনিউ না হয়, তাহলে বাকি যেই অ্যাবর্শনগুলো আছে, যেমন ইনকমপ্লিট, কমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, এগুলো হতে পারে। আচ্ছা, ইনএভিটেবল অ্যাবর্শন কি, সেটা হচ্ছে যে জাস্ট থ্রেটেন্ড অ্যাবর্শনের জাস্ট অপোজিটটা কি, সেখানে হচ্ছে এখানে it is a clinical type of abortion where the changes have progressed to a state from where continuation of pregnancy is impossible। মানে এখানে কিন্তু হচ্ছে যে অ্যাবর্শনটা স্টার্ট হয়েছে এবং এটা এমন একটা স্টেজে চলে গিয়েছে অলরেডি, যেখান থেকে আসলে আমি প্রেগন্যান্সিটা আর কন্টিনিউ করতে পারবো না। সো বেটার হয় এটা আমরা তখন এটা আমরা বের করে দিব। কিভাবে আমরা বের করতে পারি, আমরা এটার জন্য যেটা করতে পারি, যে এখানে আমরা ওই একই রকমই পেশেন্ট কমপ্লেন করে অ্যাজ ইউজুয়াল যেটাই, তারপর আমরা এখানে পারভেজানাল এক্সামিনেশন, স্পেকুলাম এক্সামিনেশন করলে আমরা মোটামুটি কনফার্ম হবে। কিভাবে, আমরা হচ্ছে প্রথমে দেখব এখানে কিন্তু আমার অস ওপেন থাকে, হ্যাঁ, আর হচ্ছে হ্যাঙ্গিং প্রোডাক্ট অফ কনসেপশনটা আমরা প্রেজেন্ট পাই। আর যদি আমি পিভি এক্সামিনেশন করি, তাহলে আমি হচ্ছে প্রোডাক্ট অফ কনসেপশনটা ফিল করতে পারি। ট্রিটমেন্ট, এখানে আমরা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট ওই মিজোপ্রোস্টল দিব, যেটা হচ্ছে 200 মাইক্রোগ্রাম 4 আওয়ার ইন্টারভেলে। তো ম্যাক্সিমাম সময় এটাতে এক্সপেল হয়ে যায়। যদি না হয়, তাহলে আমরা হচ্ছে ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটাস করবো, তারপরে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ দিয়ে প্রোডাক্টটা বের করে নিয়ে আসবো। কেন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটাস, কারণ অলরেডি অসামার ডাইলেট আছে। এখানে আমি আল্ট্রাসোনোগ্রাম করলে সাধারণত দেখবো যে প্রোডাক্টটা আছে কিন্তু। আচ্ছা, তারপরে যেটা আসে যে একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাবিচুয়াল অ্যাবর্শন বা রিকারেন্ট অ্যাবর্শন যেটাই বলো, এটা কি, যে রিকারেন্ট অ্যাবর্শন ইজ ডিফাইন্ড অ্যাজ আ সিকোয়েন্স অফ 3 or more consecutive spontaneous abortion before 20 weeks। আচ্ছা, এটার কজগুলো অনেক আসে, কজগুলো মোটামুটি আমরা অ্যাবর্শনের কজগুলো বললেই হয় সেটাই, কিন্তু ক্লিনিক্যালি দেখা যায় যে সার্ভাইকাল ইনকম্পিটেন্সটা অনেক বেশি বলা হয় যে হ্যাবিচুয়াল অ্যাবর্শন। আচ্ছা, তাছাড়া যেই ইয়াগুলো আছে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিসগুলাও, সেগুলাও কিন্তু রেসপন্সিবল। আচ্ছা, এখন এখানে কি ক্লিনিক্যালি বোঝার কোনো উপায় আছে যে আসলে মানে কোনো ইনভেস্টিগেশন না, আল্ট্রাসোনোগ্রাম তো মোটামুটি বোঝাই যাবে। ওইগুলা ছাড়াই যদি আমি বুঝতে চাই যে অ্যাবর্শনটা কি আসলে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে, নাকি সার্ভাইকাল ইনকম্পিটেন্স, মুলেরিয়ান বা ডেভেলপমেন্টাল ডিফেক্টের জন্য, নাকি কোনো সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য, এটা বুঝবো কিভাবে? সাধারণত যদি আমার ডেভেলপমেন্টাল ডিফেক্ট হয়, তাহলে অ্যাবর্শনের ডেটগুলো আস্তে আস্তে পিছিয়ে যায়। যেমন যদি 20 উইকসে তার প্রথম অ্যাবর্শনটা হলো, তার পরের অ্যাবর্শন মানে পরের প্রেগনেন্সিতে তার অ্যাবর্শন হয় 22 উইকসে, 23, 4 এরকম করে পিছাতে থাকে, যদি তার ডেভেলপমেন্টাল ডিফেক্ট থাকে। আর যদি সার্ভাইকাল ইনকম্পিটেন্স হয়, তাহলে সময়টা এগিয়ে আসে। যেমন প্রথম ক্ষেত্রে অ্যাবর্শনটা 20 উইকসে হলো, তারপরের অ্যাবর্শনটা 18, তারপরের অ্যাবর্শনটা হয় 17, 16, এরকম ভাবে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তাহলে এখানে আমরা হিস্ট্রি পাবো কি, হিস্ট্রি পাবো পেশেন্টের একটা রিপিটেড এরকম হচ্ছে তার মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন থাকে।
এবং হচ্ছে এরকমই আর কি। আর আলটিমেটলি আমরা এক্সামিনেশন করলে কি পাবো, যে ইন্টারকনসেপশনাল এখানে এক্সামিনেশনটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে পেশেন্ট প্রেগনেন্ট না, সে এমনিতেই আগেই কিছু সচেতন পেশেন্ট আছে যারা হচ্ছে আগে চলে আসে যে ম্যাডাম এরকম, বা ডক্টর আমার তো এরকম অ্যাবর্শন হয়ে যায়, আমার এরকম 15-16 সপ্তাহের দিকে আমার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তাহলে কি সমস্যা, কেউ কেউ এরকম আসতে পারে। আবার কেউ আসতেই পারে 15-16 সপ্তাহের সময় যে আমি চেক আপের জন্য এসেছি, আমার এরকম হিস্ট্রি আছে যে আমার এরকম 2টা অ্যাবর্শন হয়ে গিয়েছিল এই সময়, এরকম আসতে পারে। তো এক্সামিনেশন প্রসিডিউরটা তাহলে একটু ডিফারেন্ট হবে। ইন্টারকনসেপশনাল পিরিয়ডে যদি সে আসে, মানে সে এখন প্রেগনেন্ট না, তা কিন্তু তার হিস্ট্রি এরকম আছে, তাহলে তখন আমরা কি দেখবো, আমরা যদি বায়োম্যানুয়াল এক্সামিনেশন করি তাহলে আমরা হচ্ছে ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল সার্ভাইকাল টিয়ার পেতে পারি বা ডাইলেটেড পেতে পারি, এবং হচ্ছে অস্টাডাইলেট থাকতে পারে। আর প্রেগনেন্সির সময় যদি আসে তাহলে আমরা 10th উইক থেকে যদি আমরা পিরিয়ডিক একটা স্পেকুলাম এক্সামিনেশন করি তাহলে দেখা যায় কি যে একটা সময় যে ইন্টারনাল অস ডাইলেট হয়ে যাচ্ছে এবং অনেক সময় বাল্জিং অফ দ্য অ্যামনিওটিক মেমব্রেন উইথ প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে এটা একদম কনফার্মেটরি আর কি। আচ্ছা, আর ইনভেস্টিগেশন আমার হচ্ছে ইন্টারকনসেপশনাল পিরিয়ডে আসলে আমার রুটিন ইনভেস্টিগেশন আছে, সাথে কজগুলা চিন্তা করে আমি সেই রিলেটেড ইনভেস্টিগেশনগুলো করব। যেমন আমি কি বললাম যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি হতে পারে, তাহলে সেভাবে আমি চিন্তা করে ওইটার জন্য ইনভেস্টিগেশন করব যে আমার লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি এগুলোর টাইটার কেমন আছে সেটা আমি দেখতে পারি। যদি আমি ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস চিন্তা করি তাহলে আমার ব্লাড গ্লুকোজ, ওজিটিটি বা আরবিএস এগুলো আমরা দেখব করে। তারপরে যদি সিফিলিস চিন্তা করি তাহলে সেটার জন্য আমরা হচ্ছে টর্চ যে টায়ার এস্টিমেশন করব, ভিডিআরএল করব, তারপরে সেরাম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন লেভেল এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, তারপরে আমরা যদি ট্রিটমেন্ট আমার অ্যাকর্ডিং জেনারেল ট্রিটমেন্ট সবগুলোতে যেমন থাকে সেরকমই, আর হচ্ছে কি যে আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্স হলে মানে সেটার জন্য আমরা হচ্ছে কিছু আলাদা আমার ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। সার্ভাইকাল ইনকম্পিটেন্সের ডেফিনেশন যদি আমি বলি তাহলে কি হবে, যে ইনকম্পিটেন্স অফ দ্য ইন্টারনাল অস দ্যাট ইজ ফেইলিয়ার অফ স্ফিংটারিক ফাংশন অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড সার্ভাইকাল ইনকম্পিটেন্স। এটাও কিন্তু কনজেনিটাল হতে পারে, আবার ইনডিউসড হতে পারে, অ্যাকুয়ার্ড হতে পারে। কনজেনিটাল কেমন, যদি তার সার্ভাইকোইউটেরাইন কোনো অ্যানোমালি থাকে, যেমন সাবসেপ্টেড ইউটেরাস থাকে। আর ডাইইথাইল স্টিল বেস্ট্রল যদি মা ইউজ করে থাকে ফার্স্ট ট্রাইমেস্টারে তাহলে মেয়ে বেবির ক্ষেত্রে এই সার্ভাইকাল ইনকম্পিটেন্সে থাকতে পারে। আর অ্যাকোয়ার্ডে আমরা যদি হচ্ছে আইট্রোজেনিক হয় ম্যাক্সিমাম সময়, যদি কোনো কজ থাকে যেমন হচ্ছে প্রিভিয়াস অ্যাবর্শন অথবা কোনো ডায়াগনস্টিক পারপাস অথবা কোনো একটা পলিপ আছে, তখন আমরা যদি হচ্ছে ডিএনসি করতে যাই তাহলে দেখা যায় যে অনেক সময় সার্ভাইকাল ইনকম্পিটেন্স হয়ে যায়। তারপর যদি হাই সার্ভাইকাল অ্যাম্পুটেশন, কোন বায়োপসি এগুলো করা হয়, অনেক সময় মানে ফল করেও হতে পারে। আচ্ছা, ডায়াগনোসিসের ক্ষেত্রে সেই একই ইন্টারকনসেপশনাল পিরিয়ডে কি আসবে, সেটা হচ্ছে ডাইলেটেড টেস্ট। আচ্ছা, এখানে আমরা কি নর্মালি হেগার্স ডাইলেটেড দিয়ে এই ইন্টারনাল অস ডাইলেট করা হয় এবং এটা এক্সট্রিমলি পেইনফুল, এখানে অবশ্যই অ্যানাস্থেসিয়া দিতে হয়। কিন্তু দেখা যায় যে যাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানাস্থেসিয়া দেওয়া লাগে না। 8 মিলিমিটার হেগার্স ডাইলেটার যদি উইদাউট অ্যানাস্থেসিয়া এবং পেশেন্ট কোনো পেইন ছাড়াই ডাইলেট করা যায়, সেটা যদি ঢুকে যায় তার মানে হচ্ছে যে পেশেন্টের সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে। আরেকটা আমরা করতে পারি হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। এখানে যেটা হয় যে আমরা ডাই ইন্ট্রোডিউস করি এবং তখন দেখা যায় যে ফানেলিং অফ সার্ভিক্স আমরা এটা দেখতে পারি। আচ্ছা, কিন্তু এটা কিন্তু প্রেগনেন্সিতে একদম স্ট্রিক্টলি কন্ট্রা ইন্ডিকেটেড, কারণ হচ্ছে তখন ডাই রিলেটেড মানে কিছু সমস্যা হতে পারে ফিটাসের। আর হচ্ছে যে আমরা ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করতে পারি। আর আলট্রাসোনোগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এটা সাধারণ আলট্রাসোনোগ্রামে বোঝা যায় সার্ভিক্স কত সেন্টিমিটার ডাইলেট, তখন বলে দিতে হয় যে স্পেশাল অ্যাটেনশন টু সার্ভিক্স টু সি সার্ভাইকাল ইনকম্পিটেন্স, তখন দেখা যায় যে এখানে চলে আসে সার্ভিক্স কত সেন্টিমিটার ডাইলেটেড সেটা আসে। আচ্ছা, আর প্রেগনেন্ট স্টেটে কি হয় যে এরকম সে হিস্ট্রি শুনেই বোঝা যায় যে এরকম সে রিকারেন্ট মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনের হিস্ট্রি দেয়। আর পারভেজানাল এক্সামিনেশন করলে অনেক সময় দেখা একটু যদি লেট দিকে পেশেন্ট আসে তখন দেখা যায় যে এরকম বাল্জিং অফ অ্যামনিওটিক মেমব্রেন থাকে এবং একটা দেখা যায় যে পার্টলি ওপেন অস দিয়ে অলরেডি প্রোডাক্টটা বের হয়ে আসছে, এরকম দেখা যায়। আচ্ছা, ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টটা হচ্ছে আমরা কি করব, সার্ভাইকাল ইনসার্কুলেস অপারেশন যেটা হচ্ছে শিরোৎকার সুচার, সেটা আমরা করতে পারি। আচ্ছা, এখন এখানে যেটা করা হয় যে পেশেন্ট
যে উইকসে কমপ্লেন করে যে উইকসে তার লাস্ট অ্যাবর্শনটা হয়েছিল, যেমন তার যদি 16 উইকসে অ্যাবর্শন হয়, আমরা তাকে বলবো আপনি 2 উইকস আগে চলে আসবেন। আপনার আগের অ্যাবর্শনগুলো যত সপ্তাহে হয়েছিল তার 2-3 সপ্তাহ আগে আপনি আসবেন। সাধারণত এটা 14 to 13 উইকসে করা হয়। আর তারপরে হচ্ছে আমরা আসলে একটা কি করি, যে একটা সুচার আমরা সার্ভিক্সের চারদিকে একদম সুচারিং করে আমরা জাস্ট বেঁধে দিই, তাতে করে আমার সার্ভিক্সের যে মুখটা সেটা ক্লোজ হয়ে গেল, ওখান থেকে আর কিছুতেই বের হয়ে আসতে পারবে না ফিটাসটা। আচ্ছা, আর সাধারণত এখানে অনেক সময় মার্সেলিন টেপ ইউজ করা হয়, এমনি অন্য সুচারও ইউজ করা যায়। আর কখন আমরা এটা খুলবো, যদি পেশেন্ট আমরা নর্মাল ভ্যাজানাল ডেলিভারির জন্য ট্রাই করি তাহলে 36 উইকসে, অথবা পেশেন্টের ট্রু লেবার পেন শুরু হয়ে গেলে তখন আমরা সুচারটা খুলে দিব। আর যদি আমরা সিজারিয়ান সেকশনে করি তাহলে যেটা করব, যে আমরা আগেই হচ্ছে বেবিটা আউট করব, আউট করার পরে আমরা এই সুচারটা খুলে দিব। এছাড়াও আমরা পেশেন্টকে এটা বলে দিব যে আপনার যদি এই যে আমরা আপনার অপারেশনটা করে দিলাম, কিন্তু আপনার যদি কোনো সময় ব্যথা শুরু হয় আপনি অবশ্যই আমাদের কাছে চলে আসবেন, তাহলে তখন দেখা যায় যে ওই সুচারটা খুলে দিতে হবে। কারণ দেখা যায় কি অনেক সময় সুচারটা খুলে দিলেও না দিলে লেবার মানে প্রসেসটা স্টার্ট হয়ে গেছে, তো আমি তো আসলে ওটাকে বেঁধে রাখলেও কোনো লাভ খুব একটা হবে না। লেবার প্রসেস স্টার্ট হয়ে গেছে, ইউটেরাইন কন্ট্রাকশন করে চেষ্টা করতেছে এই ফিটাসটাকে সে এক্সপেল আউট করে দেওয়ার জন্য। এখন আমি যদি সেটাকে আটকে রাখি, সে কি করবে, কন্ট্রাকশন করে করে একটা সময় ইউটেরাস রাপচার হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো এইটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে তখন এই সুচারটা খুলে দিব। এই তো এটা আসতে পারে। আর এছাড়া এখান থেকে আর তেমন কিছু নেই। আর এমসিকিউ তোমরা হচ্ছে যেভাবে আমি বলেছিলাম আগের ক্লাসে, যে কি নোটসগুলো করলে অনেকটা হয়ে যাবে। আর যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো সলভ করবে। আর অসপির জন্য যেটা আসে, যে অসপির জন্য সাধারণত পিক্টোরিয়ালস থেকে গাইডে একটা পিক্টোরিয়ালস দেয়া আছে যে অ্যাবর্টেড একটা হচ্ছে অ্যাবর্টেড ফিটাস, তো ওইটা কখনোই কোনো বোর্ডে আসেনি তাই আমি আর বলছি না। কিন্তু কিছু ডাটা অ্যানালাইসিস আছে, মানে এরকম সিনারিও দেয়া থাকে, সিনারিও দিয়ে কিছু কোয়েশ্চেন। তো তোমরা যদি রিটেন পার্টটা বা ভাইবা পার্টটা খুব ভালো করে পড়ো তাহলে ডাটা অ্যানালাইসিসের কোয়েশ্চেনগুলো আনসার করা খুবই মানে সহজ। যেমন ইনকমপ্লিট অ্যাবর্শনে একটা কোয়েশ্চেন এসেছিল ঢাকা ইউনিভার্সিটি 18-তে, সেটা কি, যে একটা 20 years লেডি উইথ 8 weeks amenorrhea, severe lower abdominal pain followed by parvaginal expulsion of fleshy mass এবং parvaginal bleeding still continuing, তারা ডায়াগনোসিস কি, ইনকমপ্লিট অ্যাবর্শন। আর হচ্ছে আমার টু ক্লিনিক্যাল ফেভার যদি চায় তাহলে আমার ওই একইভাবে যেভাবে বললাম, জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল, পারভাজিনাল ফিচার সেভাবেই বলে দিতে হবে। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বললে বাকিগুলো আসবে, যেমন ইনকমপ্লিট তাহলে আমার মিসড বা ইনভেটেবল থ্রেটেন্ড অ্যাবর্শন এগুলো আসতে পারে। আর ইনভেস্টিগেশন আমার কনফার্মেটরি ইনভেস্টিগেশন তো অবশ্যই হবে, আল্ট্রাসোনোগ্রাম। ট্রিটমেন্ট অপশন যা বলেছি ওরকমই। আবার কমপ্লিট অ্যাবর্শন আর থ্রেটেন্ড অ্যাবর্শন এগুলো কখনোই আসলে ঢাকা বোর্ডে আসেনি, ঢাকা বোর্ডে আবার এসেছে সেপটিক অ্যাবর্শন। এখানে ওরকমই, যে 30 years মাল্টিগ্রাভিডা উইথ 3 months অ্যামেনোরিয়া, has foul smelling, wavy discharge, fever, severe abdominal pain, gives history of introduction of stick per vagina, so most probable diagnosis হবে আমার সেপটিক অ্যাবর্শন। আর অর্গানিজম, দুটা অর্গানিজম কি কি আছে সেগুলো যে কটা মনে আসে লিখে দিতে হবে। ইনভেস্টিগেশন, কমপ্লিকেশন, ট্রিটমেন্ট যেভাবে বলেছি সেভাবে। আচ্ছা, অসপির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা ভালো, সেটা হচ্ছে যে অসপির ক্ষেত্রে যেটা হয়, আমরা টিচারদের কাছে একটা চেক লিস্ট থাকে, চেক লিস্টে কিছু পয়েন্টস থাকে, টিচাররা সেই পয়েন্টসগুলো দেখেই মেলায় সাধারণত। এখন দেখা যায় কি অনেক সময় টিচারদের কাছে 2টা পয়েন্টস আছে, টোটাল পয়েন্টস 10টা, টিচারদের চেক লিস্টে 2টা পয়েন্টস আছে, আমি অন্য কোনো 2টা পয়েন্টস লিখলাম, তাহলে যেটা হয় যে ওই 2টা পয়েন্ট না লেখার কারণে মার্কস আসলে আসে না। এই জন্য তোমার চেষ্টা করতে হবে যে যতগুলাই তুমি পড়বা তোমার যতগুলা মনে থাকে সব লিখে দিতে। টাইম থাকলে অসপিতে কিন্তু সাধারণত অনেকটা টাইম পাওয়া যায়, রেস্ট থাকে, সবকিছু মিলে অনেকখানি সময় পাওয়া যায়, যতগুলা মনে থাকে সবগুলা লিখে দিবা। কারণ কি 10টার মধ্যে তুমি যদি আটটা তুমি যদি 2টা লিখো আর যদি 8টা লিখো তাহলে মিলে যাওয়ার সম্ভাবনা কত বেশি, 8টা লিখলে তোমার দেখা যাবে 2টা মিলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এতে করে আসলে মার্কস মিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো এটাই ইনশাআল্লাহ আশা করি সবাই খুব ভালো করে এই অ্যাবর্শন এবং সার্ভাইকাল ইনকম্পিটেন্স বুঝতে পারবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে ইনশাআল্লাহ, পরের
সেকশনে। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকবে সবাই। আসসালামু